প্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা ইতিমধ্যে হয়তো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষাটা দিয়ে চলে এসেছো। তো এই ভিডিওতে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টা নিয়ে এসেছি। আর তোমরা প্রথমে বলো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা কি তোমাদের 100% কমন এসেছে সেটা আমাকে বলো। তো আমি জানি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষাটা ইনশাল্লাহ তোমাদের 100% কমন চলে এসেছে। তো আমরা তার ধারাবাহিকতায় তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়টা দিচ্ছি। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বিষয়টা নিয়ে এসেছি। তো তোমাদের পরবর্তী বিষয় যেমন ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, গণিত ইত্যাদি সবগুলো বিষয় তোমরা যদি সম্পূর্ণ ফ্রিতে এরকম পেতে চাও তাহলে তোমাদের কিন্তু অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো ওই ভিডিওটা তোমরা নিজ বরাবর এখানে একটা কালো বাটন দেখতে পাচ্ছ, একটু খেয়াল করে দেখো, একটা কালো বাটন দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। তো তোমাদের যাদের এই বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করা আগে থেকে আছে তাদের কিছু করা লাগবে না, আর যাদের এখানে সাবস্ক্রাইব করা নেই তারা এখানে ক্লিক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমরা যারা এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না তারা কিন্তু পরবর্তী বিষয়গুলো নাও পেতে পারো, তাই দেরি না করে দ্রুত এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রশ্নটা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল অষ্টম শ্রেণী বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি। তো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বিষয়টা হয় 25 নম্বরের ভিতর 15 নম্বর এমসিকিউ প্রশ্ন এবং 10 নম্বর লিখিত প্রশ্ন। তো এখন আমরা তোমাদের প্রথম বহু নির্বাচনী 15 নম্বর প্রশ্নগুলো আগে উত্তর সহ দেখি। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসে অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে? তো এখানে 1 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, ইন্টারনেট। এরপর 2 নম্বর প্রশ্ন, কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি এর অর্থ কী? তো এখানে 2 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, সংযুক্তি উৎপাদনশীলতা। এরপর এখানে আমাদের 3 নম্বর প্রশ্ন, সরকারি কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে। তো এখানে আমরা 3 নম্বর প্রশ্নের 3টে অপশন দেখতে পাচ্ছি। তো এখানে 3 নম্বর প্রশ্নটার উত্তর হবে খ, 1 ও 2। এরপর 4 নম্বর প্রশ্ন, মোবাইল ফোন বিকাশের ফলে নিচের কোনটি হ্রাস পেয়েছে? তো এখানে 4 নম্বর প্রশ্নটার উত্তর হবে খ, বেকারত্ব হ্রাস পেয়েছে মানে কমে গেছে। এরপর 5 নম্বর প্রশ্ন, ব্যবসার একটি বড় খরচ কোনটি? তো এখানে 5 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, ফোনের মজুদ হলো ব্যবসার একটি বড় খরচ। এরপর 6 নম্বর প্রশ্ন, কোন টপোলজিতে একটি কম্পিউটার দুটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে? তো এখানে 6 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে খ, রিং টপোলজিতে একটি কম্পিউটার দুটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 7 নম্বর প্রশ্ন, কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত হয় সুইচ, রাউটার, সার্ভার। তো এখানে 3টা হবে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ। এরপর 8 নম্বর, কোনটি মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় না? তো এখানে 8 নম্বর প্রশ্নটার উত্তর হবে ঘ, সুইচ এখানে মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় না। তো এখানে 8-এর উত্তর হবে ঘ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 9 নম্বর প্রশ্ন, ব্লুটুথের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি হয়? তো এখানে 9 নম্বর প্রশ্নের উত্তর হবে 9 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ব্লুটুথের মাধ্যমে মানে এখানে উত্তর হবে ক, PAN, এটার উত্তর হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এরপর 10 নম্বর প্রশ্ন, ডেটাবেস সফটওয়্যার হলো। তো এখানে আমরা 3টা সফটওয়্যারের নাম দেখতে পাচ্ছি। তো এখানে সঠিক উত্তর হবে ক, 1 ও 2, ওরাকল এবং MySQL। তো 10 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। এরপর 11 নম্বর প্রশ্ন, ইথিক্যাল হ্যাকার হলো। তো এখানে 11 নম্বর প্রশ্নটার উত্তর হবে খ, হোয়াইট হ্যাট হ্যাকার হলো ইথিক্যাল হ্যাকার। এরপর এখানে বলা হচ্ছে নিচে অনুচ্ছেদটি পড়ে 12 13 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি, করিম সাহেব শিক্ষা সনদ, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স এর স্ক্যান কপি ইত্যাদি সব কিছু তার ড্রপ বক্সে সংরক্ষণ রাখেন। তিনি একবার লন্ডনে একটি সেমিনারে যোগ দিলেন। সেমিনার চলাকালীন তিনি উক্ত শিক্ষায় একটি সুযোগ পান, এজন্য তাকে কিছু সনদের কপি দিতে হয়েছিল। তিনি কাজটি সহজে করে ফেললেন। তো এখানে 12 নম্বর প্রশ্ন, এক্ষেত্রে করিম সাহেবের সনদগুলো কীভাবে দিলেন? তো এটার উত্তর হবে গ, ইন্টারনেট ব্যবহার করে। 12 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে কি, ঘ, ইন্টারনেট ব্যবহার করে। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের আমরা একটু নিচে স্ক্রল করলে 13 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি। এখানে আমাদের 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে, করিম সাহেব কাজটি সহজে করতে পেরেছেন কারণ ড্রপবক্স যে কোনো স্থানে খোলা যায়, তথ্য গোপন ও সুরক্ষিত থাকে, ইন্টারনেটে সংযোগ ছাড়াও কাজ করে। তো এখানে আমরা 13 নম্বর প্রশ্নে 3টা অপশন দেখতে পাচ্ছি। তো 13 নম্বর প্রশ্নটা সঠিক উত্তর হবে 13 নম্বর প্রশ্নটা সঠিক উত্তর হবে খ, 1 ও 2, যে কোনো স্থানে খোলা যায়, তথ্য গোপন ও সুরক্ষিত থাকে। আর শিক্ষার্থীরা, তোমাদের যাদের লেকচার, আলফাতা ইত্যাদি সকল প্রকাশনীর প্রশ্ন একসাথে প্রয়োজন, তোমরা হোয়াটসঅ্যাপে মানে স্ক্রিনে তোমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ইনি হলো বোর্ডের লোক এবং এনার সাথে আমার পরিচয় আছে। তোমরা এনার থেকে একদম কম দামে তোমাদের সবগুলো প্রশ্ন একসাথে নিয়ে নিতে পারো, সংগ্রহ করতে পারো।
তো তোমরা এনাকে মেসেজ দিয়ে বলবে অষ্টম শ্রেণীর সকল প্রশ্ন কিনতে চাই, তো ইনি যে দাম দিবে সে দাম থেকে তোমরা একটু কমিয়ে বলবে, আর আমার কথা বললে তোমাদের ডিসকাউন্ট দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের সবগুলো প্রশ্ন একসাথে প্রয়োজন তোমরা নিশ্চিন্তে এনার থেকে প্রশ্নগুলো কিনে নিতে পারো। আশা করি বুঝতে পেরেছ। এরপর 14 নম্বর প্রশ্ন, কম্পিউটারের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার নাম কি? তো এখানে 14 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, ফায়ারওয়াল। কম্পিউটারের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার নাম হলো ফায়ারওয়াল, উত্তর হবে ক। এরপর এখানে আমাদের 15 নম্বর প্রশ্ন, কোন ম্যালওয়্যারের পুনরুৎপাদনের ক্ষমতা নেই? তো এখানে 15 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে অ্যাডওয়্যার, অর্থাৎ এখানে 15 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক, অ্যাডওয়্যার ম্যালওয়্যারের পুনরুৎপাদনের ক্ষমতা নেই। তো শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদের এই 15টা এমসিকিউ প্রশ্ন বিস্তারিত উত্তর সহ দেখিয়ে দিয়েছি। এখানে যদি কোনো ভুল থাকে আমাকে জানাবে, ইনশাল্লাহ এখানে আমি তোমাদের একদম নির্ভুল উত্তরগুলো দিয়েছি, তো তাও তোমরা চেক করে নিবে। এরপর এখানে আমরা তোমাদের লিখিত অংশে সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছি 10টি, বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমাদের 5টির জন্য রয়েছে 10 নাম্বার, মানে একটির জন্য 2 নাম্বার করে। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, আউটসোর্সিং বলতে কী বোঝো? তারপর 2 নম্বর প্রশ্ন, ভার্চুয়াল প্রতিষ্ঠান কী এবং এর বৈশিষ্ট্য কী? তারপর 3 নম্বর, একমুখী ও দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থার পার্থক্য লেখো। তারপর 4 নম্বর, নেটওয়ার্কের ক্ষেত্রে ক্লায়েন্ট বলতে কী বোঝো? উদাহরণসহ ব্যাখ্যা করো। তারপর 5 নম্বর, লার্ন কার্ডের প্রয়োজনীয়তা কী? তারপর ইমেল সার্ভার কী কাজ করে? তারপর টেন্ডারিং কীভাবে দুর্নীতি কমাতে ভূমিকা রাখতে পারে? তারপর 8 নম্বর, অপরাধ বলতে কী বোঝায়? তো শিক্ষার্থীরা, এখানে আমরা 8টা প্রশ্ন দেখতে পেলাম। এই 8টা প্রশ্ন থেকে তোমাদের বলা হচ্ছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এখন আমি তোমাদের এই 8টা প্রশ্নের উত্তরও সরাসরি দেখিয়ে দিব। তো এই 8টা থেকে তোমাদের যে 5টা সহজ লাগে তোমরা শিখে যাবে, ইনশাল্লাহ পরীক্ষা লিখে দিবে। তো এখানে আমরা একটু নিচে স্ক্রল করলে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেখতে পাচ্ছি। এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, আউটসোর্সিং বলতে কী বুঝো? তো এটার উত্তর, ইন্টারনেট ব্যবহার করে নিজ দেশের গণ্ডি পেরিয়ে অন্য দেশের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে নিজের ঘরে বসে করে দেওয়াকে আউটসোর্সিং বলে। এর মাধ্যমে একজন ব্যক্তি স্বাধীনভাবে অনলাইনে কাজ করে অর্থ উপার্জন করতে পারে। তো আউটসোর্সিং কাকে বলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো প্রশ্নটা ছোটো আছে, এটা তোমরা অবশ্যই শিখে নিবে, পরীক্ষা লিখতে পারবে। এরপর 2 নম্বর প্রশ্ন, ভার্চুয়াল প্রতিষ্ঠান কী এবং এর বৈশিষ্ট্য কী কী? বৈশিষ্ট্য কী? তো এটার উত্তর আমরা দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠানের কোনো সশরীর বা ভৌত কার্যালয় থাকে না, বরং তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং ইন্টারনেটের মাধ্যমে যার যাবতীয় কার্যক্রম পরিচালিত হয় তাকে ভার্চুয়াল প্রতিষ্ঠান বলে। তো এখানে আমরা বৈশিষ্ট্য 1 দেখতে পাচ্ছি, এ নির্দিষ্ট কোনো অফিস বিল্ডিং থাকে না। তারপর 2, কর্মীরা যে কোনো স্থানে বসে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত হয়ে কাজ করতে পারে। তো শিক্ষার্থীরা, এরপর 3, গতানুগতিক প্রতিষ্ঠানের চেয়ে এর পরিচালনা খরচ অনেক কম। তো এটা হলো 2 নম্বর প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থীরা, আমরা একটু নিচে স্ক্রল করলে তোমাদের 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে একমুখী ও দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থার পার্থক্য লেখো। তো প্রশ্নটার উত্তর, একমুখী যোগাযোগ যে যোগাযোগ ব্যবস্থার কেবল এক প্রান্ত থেকে তথ্য পাঠানো হয় এবং অপর প্রান্ত থেকে শুধু গ্রহণ করা হয়, কোনো উত্তর বা ফিডব্যাক দেওয়া হয় না, যেমন রেডিও টেলিভিশন। তো এটি হলো একমুখী যোগাযোগ। এরপর এখানে আমাদের দ্বিমুখী যোগাযোগ হলো যে যোগাযোগ ব্যবস্থায় উভয় প্রান্ত থেকে একই সাথে তথ্য আদান প্রদান করা যায়, যেমন মোবাইলে ফোন বা টেলিফোনে কথোপকথন। তো শিক্ষার্থীরা, এটা হলো তোমাদের 3 নম্বর প্রশ্ন, এটার উত্তর। তো এরপর আমরা একটু নিচে স্ক্রল করে তোমাদের 4 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে নেটওয়ার্কের ক্ষেত্রে ক্লায়েন্ট বলতে কী বুঝো? উদাহরণ সব ব্যাখ্যা করো। তো এখানে আমরা এটার উত্তর দেখতে পাচ্ছি, কম্পিউটার নেটওয়ার্কে যে কম্পিউটার বা ডিভাইস অন্য কোনো মূল কম্পিউটার বা সার্ভার থেকে সেবা বা রিসোর্স গ্রহণ করে তাকে ক্লায়েন্ট বলে। তো এরপর বলা হয়েছে উদাহরণ সহ ব্যাখ্যা করো। তো এখানে উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেওয়া আছে, আপনি যখন আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ব্রাউজার ব্যবহার করে কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন তখন আপনার ডিভাইসটি একটি ক্লায়েন্ট হিসেবে কাজ করে এবং ওয়েবসাইটের ডাটা যে কম্পিউটারে রাখা আছে তা সার্ভার হিসেবে কাজ করে। তো শিক্ষার্থীরা, এখানে তোমরা আপনি যে জায়গায় দেখতে পাচ্ছ, তোমরা আপনি জায়গায় এখানে দিবে আমরা যখন আমাদের মোবাইল বা কম্পিউটার থেকে ব্রাউজার ব্যবহার করে কোনো ওয়েবসাইটে প্রবেশ করি, তো এরকম করে তোমরা লিখে দিবে, এখানে আপনি না, আপনি জায়গায় তোমরা আমরা দিবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর তোমাদের 5 নম্বর প্রশ্ন, ল্যান্ড কার্ডের প্রয়োজনীয়তা কী? তো এই প্রশ্নটার উত্তর আমরা দেখতে পাচ্ছি, একাধিক কম্পিউটারকে একসাথে যুক্ত করে একটি নেটওয়ার্ক তৈরি করার জন্য ল্যান্ড কার্ড অত্যাবশ্যক। তো ল্যান্ড কার্ড বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড অত্যাবশ্যক। ল্যান্ড কার্ড ছাড়া কোনো কম্পিউটার বা ডিভাইসকে নেটওয়ার্কের সাথে যুক্ত করা সম্ভব নয়। এটি কম্পিউটার ভিতরের ডেটাকে নিয়ে নেটওয়ার্কের তারে চলাচলের উপযোগী করে তোলে। তো শিক্ষার্থীরা, এটা হলো তোমাদের 5 নম্বর প্রশ্ন। এরপর এখানে তোমাদের 6 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ইমেল সার্ভার কী কাজ করে? তো এটার উত্তর হবে, ইমেল সার্ভার হলো একটি বিশেষায়িত শক্তিশালী কম্পিউটার সিস্টেম বা সফটওয়্যার যা মেল আদান প্রদান, রাউটিং এবং সংরক্ষণের সার্বিক ব্যবস্থাপনা করে। প্রেরক ইমেলে পাঠালে তা প্রথমে সার্ভারে জমা হয় এবং সার্ভার সেটি সঠিক প্রাপকের ঠিকানায় পৌঁছে দেয়। প্রাপক তার সুবিধামতো সময়ে
সার্ভার থেকে মেলটি পড়তে পারেন। তো শিক্ষার্থীরা এটি হলো তোমাদের 6 নম্বর প্রশ্ন। এরপর এখানে 7 নম্বর প্রশ্ন, ই টেন্ডারিং কীভাবে দুর্নীতি কমাতে ভূমিকা রাখতে পারে। তো এখানে 7 নম্বর প্রশ্নের উত্তর হবে সনাতন পদ্ধতিতে দরপত্র বা টেন্ডার জমা দেওয়ার সময় অনেক ক্ষেত্রে প্রভাবশালীদের ভয়ভীতি বা পেশা পেশি শক্তির কারণে সাধারণ ঠিকাদাররা টেন্ডার জমা দিতে পারেন না, কিন্তু ই টেন্ডারিং ব্যবস্থার সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইন সম্পন্ন হয়, ফলে যে কোনো স্থান থেকে নিরাপদে টেন্ডার জমা দিতে পারেন। এতে টেন্ডার ছিনতাই বা ভীতি দেখানোর সুযোগ থাকে না, যা দুর্নীতি কমাতে ব্যাপক ভূমিকা রাখছে। তো শিক্ষার্থীরা এটা হলো তোমাদের 7 নম্বর প্রশ্ন। এরপর 8 নম্বর প্রশ্ন, সাইবার অপরাধ বলতে কী বুঝো। তো প্রশ্নটার উত্তর হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশেষ করে ইন্টারনেট, কম্পিউটার নেটওয়ার্ক বা কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহার করে যে সকল বেআইনি বা অপরাধমূলক কাজ সংঘটিত হয় তাকে সাইবার অপরাধ বলে। যেমন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা, স্প্যামিং, সাইবার বুলিং, ক্রেডিট কার্ডের পিন চুরি, টাকা হাতিয়ে নেওয়া, এগুলো হলো সাইবার অপরাধ। আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এখানে আমি তোমাদের মোট 8টি প্রশ্ন দেখিয়ে দিলাম। তোমাদের 8টি প্রশ্নের থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। 8টি প্রশ্ন থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তো তোমরা কোন 5টি প্রশ্নের উত্তর দিবে এখনই সিলেক্ট করে নাও। সিলেক্ট করে এখনই তোমরা প্রশ্নগুলোর উত্তর শিখে নাও। ইনশাল্লাহ পরীক্ষা লিখে দিবে, তোমরা 10-এর ভিতর 10 পেয়ে যাবে। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছ। তো দাখিল প্রিয় 8ম শ্রেণীর শিক্ষার্থীরা, এটা ছিল তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ভিডিও। তো আমরা এর পরের ভিডিওতে তোমাদের অন্য সকল বিষয়গুলো দিব। সেগুলো পাওয়ার জন্য তোমাদের কী করতে হবে তোমরা আশা করি জানো। তোমাদের অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক দিতে হবে, সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা পুরো বিষয় বুঝতে পেরেছ। তো দেখা হবে এর পরের ভিডিওতে অন্য একটা বিষয় নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।